ফুটবল মানে কি শুধু মেসি, রোনালদো, নেইমার? আমরা যখন মাঠে আমাদের প্রিয় তারকাদের ঝলমল পারফরমেন্স দেখি তখন প্রায়শই ভুলে যাই যে এই জাদুকরদের পেছনে কিছু নীরব যোদ্ধাও থাকে। তারা হয়তো লাইমলাইটে আসে না, কিন্তু তাদের অবদান ছাড়া দলের সাফল্য প্রায় অসম্ভব। এই খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে যান, শিরোপা জেতার রেকর্ড গড়েন, কিন্তু তাদের নামের পাশে আন্ডাররেটেড তকমাটা লেগেই থাকে। আজ আমরা এমন 10 জন ফুটবলারের গল্প বলবো যারা হয়তো ইতিহাসের পাতায় সেভাবে উজ্জ্বল নন, কিন্তু তাদের ফুটবলীয় মেধা এবং অবদান কোনো অংশই কম ছিল না। এই ভিডিওটিতে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যারা হয়তো আপনাদের পছন্দের তালিকায় নেই, কিন্তু তাদের গল্প শুনলে আপনিও অবাক হবেন। চলুন শুরু করা যাক সেই সব আড়ালের নায়কদের খুঁজে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। প্রথমেই রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া, তারকার ছায়ায় ঢাকা এক জাদুকর। যখন মেসি বা রোনালদোর কণ্ঠে উঠে তখন অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম হয়তো খুব কমে উচ্চারিত হয়, অথচ এই আর্জেন্টাইন উইঙ্গার তার কেরিয়ারে যা অর্জন করেছে তা অনেক কিংবদন্তিরও নেই। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস, ইউরোপের সেরা ক্লাবগুলোতে তিনি খেলেছেন এবং প্রতিটি ক্লাবের সাফল্যের পেছনে তার ছিল অনবদ্য ভূমিকা। সবচেয়ে বড় কথা, তিনি এমন একজন খেলোয়াড় যিনি মেসি এবং রোনালদোর উভয়ের সঙ্গে খেলেছেন এবং তাদের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। ডি মারিয়াকে কেন আন্ডাররেটেড বলা হয়? কারণ তিনি প্রায়শই তার সতীর্থদের তারকা খ্যাতির আড়ালে পড়ে যান। 2014 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা এনে দিয়েছিল, যেখানে তিনি ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন। 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলটি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়। এমনকি 2022 কাতার বিশ্বকাপের ফাইনালেও তার গোলটি আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার গতি, ড্রিবলিং এবং নিখুঁত পাসিং ক্ষমতা তাকে যে কোনো দলের জন্য এক অমূল্য সম্পদে পরিণত করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই অবদান প্রায়শই উপেক্ষা করা হয়েছে। তিনি নীরবে তার কাজ করে গেছেন, দলের জন্য খেলেছেন এবং সাফল্যের অংশীদার হয়েছেন, কিন্তু তার প্রাপ্য স্বীকৃতি তিনি পাননি। 2 নম্বরে রয়েছে অলিভিয়ে জিরু, নীরব ঘাতক, অবিরাম সমালোচিত ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অবেলিয়া জিকু। এই তথ্যটি শোনার পর অনেকে হয়তো অবাক হবেন। করিম বেনজিমা, থিওরি ওরি, মিশেল প্লাতিনি এমন সব কিংবদন্তিদের পেছনে ফেলে জিরু ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন, অথচ তার কেরিয়ারের বেশিরভাগ সময় তাকে সমালোচিত হতে হয়েছে। আর্সেনাল, চেলসি এমনকি এসি মিলানে খেলার সময়ও তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার গোল করার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। জিরু হয়তো মেসির মতো ড্রিবল করতে পারে না, রোনালদোর মতো গতি নেই, কিন্তু তার বক্সের ভেতরে উপস্থিতি, হেডিং ক্ষমতা এবং সচেতনতার জন্য বল ধরে রাখার দক্ষতা তাকে অনন্য করে তুলেছে। 2018 বিশ্বকাপ জয়ে ফ্রান্সের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। যদিও তিনি কোনো গোল করতে পারেননি, কিন্তু তার উপস্থিতি ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছিল, যা এমবাপ্পে এবং গ্রিজম্যানের মতো খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করে দিয়েছিল। তার গোলগুলো প্রায়শই গুরুত্বপূর্ণ সময় এসেছে, যা দলের জয়ে সহায়ক হয়েছে, কিন্তু তার এই অবদান প্রায়শই আড়ালে থেকে গেছে। জিরু একজন সত্যিকারের টিম প্লেয়ার, যিনি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্য বেশি গুরুত্ব দেন। 3 নম্বরে রয়েছে দানি কারভাহাল, রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল রাইট ব্যাক দানি কারভাহাল। 6টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 4টি লা লিগা শিরোপা তার অর্জনের তালিকা দীর্ঘ। মার্সেলো বা সার্জিও রামোসের মতো তার সতীর্থরা যতটা পরিচিতি পেয়েছেন, কারভাহাল হয়তো ততটা পাননি, কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। কারভাহাল একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, যিনি আক্রমণ এবং ডিফেন্স উভয় ক্ষেত্রে সমান পারদর্শী। তার গতি, ট্যাকেলিং ক্ষমতা এবং ক্রস করার দক্ষতা তাকে যে কোনো দলের জন্য একটি আদর্শ রাইট ব্যাক করে তুলেছে। তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার ধারাবাহিক পারফরমেন্স রিয়াল মাদ্রিদকে বহুবার কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে, কিন্তু তার এই ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতাকে প্রায়শই উপেক্ষা করা হয়েছে, কারণ তার সতীর্থদের তারকা খ্যাতি তাকে ছাপিয়ে গেছে। কারভাহাল একজন সত্যিকারের পেশাদার, যিনি নীরবে তার কাজ করে দেন এবং দলের সাফল্যে অবদান রাখেন। 4 নম্বরে রয়েছে এডিন জেকু, গোল মেশিন কিন্তু কেন উপেক্ষিত? এডিন জেকু একজন সত্যিকারের গোল মেশিন। বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ এবং সিরিয়া, ইউরোপের 3টি শীর্ষ লিগেই তিনি সফল হয়েছেন। ম্যানচেস্টার সিটি, রোমা এবং ইন্টার মিলানে খেলার সময় তিনি নিয়মিতই গোল করেছেন। ওয়েল রুনি বা দিদিয়ার দ্রোগবারের মতো কিংবদন্তিদের চেয়েও তার কেরিয়ারে বেশি গোল রয়েছে, অথচ তাদের মতো খ্যাতি তিনি পাননি। জেকো একজন সত্যিকারের স্ট্রাইকার, যিনি তার শারীরিক ক্ষমতা এবং গোল করার দক্ষতার জন্য পরিচিত। তার হেডিং ক্ষমতা এবং বক্সের ভিতরে ফিনিশিং তাকে যে কোনো ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্ন করে তুলেছে। তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন, যা দলের জয়ের সহায়ক হয়েছে, কিন্তু তার এই ধারাবাহিকতা এবং গোল করার ক্ষমতা প্রায়শই উপেক্ষা করা হয়েছে। হয়তো তার খেলার ধরন খুব আকর্ষণীয় নয়, কিন্তু তার কার্যকারিতা অনস্বীকার্য। 5 নম্বরে রয়েছে মাইকেল ক্যারিক, ম্যানচেস্টার ইউনাইটেডের নীরব স্থপতি। পল স্কোলস বা রায়ান গিগসের মতো খেলোয়াড়দের পাশে মাইকেল ক্যারিকের নাম হয়তো খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডে তার ভূমিকা ছিল অনবদ্য। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে তিনি ইউনাইটেডের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। তার পাসিং ক্ষমতা, খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা এবং ডিফেন্সকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা তাকে অনবদ্য করে তুলেছে। ক্যারিক একজন বুদ্ধিমান ডিফেন্ডার, যিনি তার সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দিতেন এবং খেলার গতি নিয়ন্ত্রণ করতেন। তার পাসিং রেঞ্জ ছিল অসাধারণ, যা তাকে লং বল এবং ছোট পাস উভয় ক্ষেত্রে পারদর্শী করে তুলেছিল। তিনি প্রায়শই খেলার গতি পরিবর্তন করতেন এবং দলের আক্রমণ পরিচালনা করতেন, কিন্তু তার এই অবদান প্রায়শই উপেক্ষা করা হয়েছে, কারণ তার খেলার ধরন খুব আকর্ষণীয় ছিল না। ক্যারিক একজন সত্যিকারের টিম প্লেয়ার, যিনি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্য বেশি গুরুত্ব দিতেন। 6 নম্বরে রয়েছে ডেভিড সিলভা, জাবি এবং ইনিয়েস্তার মতো কিংবদন্তির পাশে ডেভিড সিলভার নাম খুব কমই উচ্চারিত হয়, কিন্তু স্প্যানিশ জাতীয় দল এবং ম্যানচেস্টার সিটিতে তার অবদান ছিল অনবদ্য। তিনি একজন সত্যিকার শিল্পী, যিনি তার ড্রিবলিং, পাসিং এবং ভিশনের জন্য পরিচিত। সিলভা একজন আক্রমণাত্মক মিডফিল্ডার, যিনি তার সতীর্থদের জন্য গোল করার সুযোগ তৈরি করতেন। তার ড্রিবলিং ক্ষমতা ছিল অসাধারণ, যা তাকে ডিফেন্ডারদের পরাস্ত করতে সাহায্য করত। তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন এবং অ্যাসিস্টও করেছেন, যা দলের জয়ে সহায়ক হয়েছে, কিন্তু তার এই অবদান প্রায়শই উপেক্ষা করা হয়েছে।
কারণ তার সতীর্থদের তারকা খ্যাতি তাকে ছাপিয়ে গেছে। 7 নম্বরে রয়েছে রোনাল্ড কোমেন। রোনাল্ড কোমেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ডিফেন্ডার। এই তথ্যটি শোনার পর অনেকেই হয়তো অবাক হবেন। বার্সেলোনার হয়ে তিনি প্রথম ইউরোপিয়ান কাপ শিরোপা জেতেন, যেখানে তার ফ্রি কিকটি ছিল ঐতিহাসিক। অথচ তার খেলোয়াড়ি জীবন প্রায়শই তার কোচিং ক্যারিয়ারের কারণে ভুলে যাওয়া হয়। কোমেন একজন শক্তিশালী ডিফেন্ডার যিনি তার ফ্রি কিক এবং প্লান্টি নেওয়ার দক্ষতার জন্য পরিচিত। তার দূরপাল্লার শটগুলো ছিল ভয়ঙ্কর, যা তাকে যেকোনো ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্ন করে তুলেছিল। তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন, যা দলের জয়ের জন্য সহায়ক হয়েছে। কিন্তু তার এই অবদান প্রায়শই উপেক্ষা করা হয়েছে, কারণ তার কোচিং ক্যারিয়ার তার খেলোয়াড়ি জীবনকে ছাপিয়ে গেছে। কোমেন একজন সত্যিকারের কিংবদন্তি যিনি তার খেলোয়াড়ি জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। 8 নম্বরে রয়েছে মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। অথচ তার নাম যখন ফুটবল কিংবদন্তির তালিকায় আসে তখন হয়তো খুব বেশি উচ্চারিত হয় না। তিনি একজন সত্যিকারের গোল মেশিন যিনি তার হেডিং ক্ষমতা এবং বক্সের ভিতরে ফিনিশিং এর জন্য পরিচিত। ক্লোসা একজন শক্তিশালী স্ট্রাইকার যিনি তার শারীরিক ক্ষমতা এবং গোল করার দক্ষতার জন্য পরিচিত। তার হেডিং ক্ষমতা ছিল অসাধারণ, যা তাকে যেকোনো ডিফেন্সের জন্য এক দুঃস্বপ্ন করে তুলেছিল। ক্লোসা একজন সত্যিকারের পেশাদার যিনি নীরবে তার কাজ করে যান এবং দলের সাফল্যে অবদান রাখেন। 9 নম্বরে আছে সার্জিও বুস্কেট। জাভি, ইনিয়েস্তা এবং মেসির মতো কিংবদন্তির পাশে সার্জিও বুস্কেটসের নাম হয়তো খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু বার্সেলোনা এবং স্পেনের জাতীয় দলের ঐতিহাসিক সাফল্যের পেছনে তার ছিল অনবদ্য ভূমিকা। তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি তার পাসিং, ট্যাকলিং এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতার জন্য পরিচিত। বুস্কেটস একজন বুদ্ধিমান মিডফিল্ডার যিনি তার সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দিতেন এবং খেলার গতি নিয়ন্ত্রণ করতেন। তার পাসিং রেঞ্জ ছিল অসাধারণ, যা তাকে লং বল এবং ছোট পাস উভয় ক্ষেত্রে পারদর্শী করে তুলেছিল। তিনি প্রায়শই খেলার গতি পরিবর্তন করতেন এবং দলের আক্রমণে পরিচালনা করতেন, কিন্তু তার এই অবদান প্রায়শই উপেক্ষা করা হয়েছে কারণ তার খেলার ধরন খুব আকর্ষণীয় ছিল না। 10 নম্বরে রয়েছে আন্দ্রেয়া পিরলো। আন্দ্রেয়া পিরলো ইতালীয় ফুটবলের মাইস্টার হিসেবে পরিচিত। তার অসাধারণ পাসিং, ফ্রি কিক দক্ষতা এবং খেলোয়াড় ভীষণ তাকে অনবদ্য করে তুলেছে। মিলান এবং জুভেন্টাসের হয়ে তার সাফল্য সত্ত্বেও তাকে প্রায়শই তার প্রাপ্য স্বীকৃতি দেওয়া হয়নি। পিরলো একজন গভীর প্লে মেকার যিনি তার পাসিং ক্ষমতা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতার জন্য পরিচিত। তার ফ্রি কিক গুলো ছিল ভয়ঙ্কর, যা তাকে যেকোনো ডিফেন্সের জন্য এক দুঃস্বপ্ন করে তুলেছিল। পিরলো একজন সত্যিকারের কিংবদন্তি যিনি তার খেলোয়াড়ি জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এই খেলোয়াড়রা হয়তো মেসি বা রোনালদোর মতো তারকা খ্যাতি পায়নি, কিন্তু তাদের অবদান ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা প্রমাণ করেছেন যে ফুটবলে শুধু গোল করা বা ড্রিবল করাই সবকিছু নয়, দলের জন্য নীরবে কাজ করে যাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। ফুটবলকে ভালোবাসলে এই নীরব নায়কদের গল্প জানা আপনার জন্য অপরিহার্য। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।